হুম। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, আসলে আজকের ক্লাসটা এমন নয় তো যে অনলাইন ক্লাস রোজ হচ্ছে এবং সেই মতো করে লেকচার ওয়ান, লেকচার টু, লেকচার থ্রি এরকম করে ব্যাপারগুলো চলছে, সেরকম নয়। আজকে আমরা মূলত তিনটে জিনিস কখনো কখনো তোমার ফেজ ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, কখনো কখনো দেখবে নর্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গাতে দেখবে ফেজ ইকুইলিব্রিয়াম যেখানে আলোচনা হয়, সেখানে তোমার এই সলিউশন অফ গ্যাস ইন এ লিকুইড, সেখান থেকে হেনরিজ ল, নাস ডিস্ট্রিবিউশন ল এবং সেই রিলেটেড সলভেন্ট এক্সট্রাকশন, এবং ইনমিসিবল লিকুইড, হ্যাঁ, সেই যে তার যে করসপন্ডিং থার্মোডাইনামিক্সটা আর কি, হ্যাঁ, ইনমিসিবল লিকুইড, হ্যাঁ, সেখানে তোমার ধরো দুটো লিকুইড তারা কোনোভাবেই মেশে না আর কি, হ্যাঁ, তাদের জন্য তোমার কেমন করে তুমি তাদেরকে এক্সট্রাক্ট করবে আর কি, সেই যে জায়গাগুলো সেপারেট করবে, সেই যে জায়গাটা ইনমিসিবল লিকুইডের করসপন্ডিং থার্মোডাইনামিক্স আর কি, খুব ছোট্ট একটা জায়গা আর কি, সেই জায়গাটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এর যে ব্যাকগ্রাউন্ড ধরো যেটা লাগবে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো দু রকমের। একটা হচ্ছে যে থার্মোডাইনামিক্স থেকে নর্মাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকেও ব্যাপারটা হয়ে যায়। আবার যদি তোমার ফেজের যে আরেকটু অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড লাগে, যেখানে ধরো তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম, নাম্বার অফ কম্পোনেন্টস, নাম্বার অফ ফেজেস, তাদের যে পারস্পরিক ইকুইলিব্রিয়ামের ক্রাইটেরিয়াগুলো কি কি, সেই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে আরেকটু হয়তো সুবিধা হয় আর কি। এটাকে আমরা মোটামুটিভাবে বলার চেষ্টা করছি যে এটা হয়তো ফেজ ইকুইলিব্রিয়ামের পরে পড়লে সব কিছু সুন্দর করে বুঝতে পারা যেত, কিন্তু মোটামুটিভাবে যেরকমভাবে বলবো তাতে দেখবে তোমার সবটাই বুঝতে পারা যাচ্ছে আলটিমেটলি, হ্যাঁ, একটা অসুবিধা কিছু হবে না। চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে যে জিনিসটা খুব সহজ একটা টপিক, যেটা ইভেন আমি 11-12 পড়াতে গিয়েও দেখছিলাম যে 12-এর সলিউশনের চ্যাপ্টারে প্রথমেই এই জিনিসটা আছে, সেটা হচ্ছে যে সলিউশন অফ গ্যাস ইন এ লিকুইড। এমনিতে গ্যাস যে কোনো একটা লিকুইডে রিজলভ করে সেরকম তো আমরা দেখেছো, কোল্ড ড্রিঙ্কস তো অহরহ খাচ্ছই, সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হাই প্রেশারে যে লিকুইডের মধ্যে রিজলভ করে দেওয়া আছে সেটা তুমি জানো। এছাড়া জলেতে অ্যামোনিয়া গ্যাস যে রিজলভ করে সেটা তোমাদের জানা আছে। এরকম মানে একটা লিকুইডে কোনো একটা পার্টিকুলার গ্যাস রিজলভ করে, এরকম প্রচুর এক্সাম্পল তুমি পাচ্ছ। অক্সিজেন গ্যাস ইভেন জলে রিজলভ থাকে, সেই রিজলভ অক্সিজেন নেই হচ্ছে মাছেরা বেঁচে থাকে, সেগুলো তো আছে। এবার আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে খুব কোয়ান্টিটেটিভলি যখন কোনো একটা গিভেন অ্যামাউন্টের লিকুইডে কোনো একটা গ্যাস রিজলভ করছে, তার যে সলিবিলিটিটা, হ্যাঁ, সেই সলিবিলিটি রিলেটেড যে ল, যাকে বলা হচ্ছে হেনরিজ ল, সেই হেনরিজ লটা আমাদের দেখতে হবে। হেনরিজ ল কি বলছে? বলছে এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট at a particular temperature solubility of a gas in a given volume of liquid increases with increasing pressure. তাহলে কি বলছে? এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট at a particular temperature solubility of a gas in a given volume of liquid increases with increasing pressure. The constant temperature প্রেসার বাড়ালে কোন একটা গিভেন অ্যামাউন্টের লিকুইডে কোন একটা পার্টিকুলার গ্যাসের সলিবিলিটি বাড়ে। at a particular temperature the mass of gas dissolved in unit volume of a given liquid is directly proportional to the pressure of the gas. So at a particular temperature, the mass of the gas dissolved in unit volume of a given liquid is directly proportional to the pressure of the gas. তাহলে দেখো এই যে mটা is proportional to p, এখানে mটা কি? mটা হচ্ছে mass of gas dissolved in unit volume of liquid, সেই mটা is proportional to p। এবারে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কে দিয়ে দেওয়া হলো? দিস ইজ দ্য হেনরিজ ল। তাহলে হেনরিজ ল হচ্ছে জাস্ট মাস অফ গ্যাস ডিজলভ ইন ইউনিট ভলিউম অফ এ লিকুইড ইজ প্রপোর্শনাল টু, ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড প্রেশার, দেয়ার মাস্ট বি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কে, তাহলে এম ইকুয়াল টু কেপি হলো, দিস ইজ দ্য হেনরিজ ল। আচ্ছা, এই হেনরিজ লটাকে অন্য ফর্মে নর্মালি এক্সপ্রেস করে, যেটা খুব পপুলার ফর্ম, সেটা হচ্ছে যে ধরো যেহেতু এম ইকুয়াল টু কে ইন্টু পি, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তুমি সেখান থেকে পিটাকে লিখতে পারো 1/k ইন্টু এম। আচ্ছা, এবারে মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড, এইটা সার্টেনলি
কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হবে। মানে ব্যাপারটা দেখো যে কোনো একটা গিভেন, মানে আমি এখানে মাস পার ইউনিট ভলিউম বলছি, তো মাস পার ইউনিট ভলিউম মানে মাসটা মানে হচ্ছে কোনো একটা পিওর সাবস্টেন্সে মাস পার ইউনিট ভলিউম সেটা কিন্তু নয়, যেটা গ্যাস যেটা ডিজলভ হচ্ছে কোনো একটা লিকুইড, তাহলে প্রতি একক ভলিউমে যতখানি মাস ডিজলভ হচ্ছে, এবারে সেই মাসটাকে তুমি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দাও, তাহলে কত মোল ডিজলভ করছে পার ইউনিট ভলিউম সেটা তোমার দিয়ে দেবে কনসেন্ট্রেশন। সেখানে আমি ওই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করা বা ইত্যাদিগুলোকে না ভেবে আমি জাস্ট সিম্পলি বলে দিচ্ছি যে মাসটা এটা যে কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। আর আমরা কনভেনশনালি সলভেন্টকে সাফিক্স 1 দিয়ে রিপ্রেজেন্ট করি আর সলিডকে সাফিক্স 2 দিয়ে রিপ্রেজেন্ট করি। এই পার্টিকুলার কেসে লিকুইড যেখানে গ্যাসটা ডিজলভ করছে সেটা হচ্ছে সলভেন্ট, আর যে ডিজলভ করছে গ্যাসটা সেটা হচ্ছে তোমার সলিউট। সেই জন্যে আমি এমটাকে লিখলাম K1 ইন্টু C2, যেখানে C2টা হচ্ছে তোমার গ্যাসের কনসেন্ট্রেশন ইন দ্য লিকুইড। আর এবারে এই C2টাকে আবার তুমি লিখতে পারো সার্টেনলি হচ্ছে যে কোনো কনসেন্ট্রেশন হচ্ছে মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল। C2 আবার এগেন প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, অর্থাৎ C2 সমান K2 ইন্টু X2 লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারলে P ইকুয়াল টু KH ইন্টু X2। এই যে X2 বাদ দিয়ে বাকি যে পুরো জিনিসটা সেটাকে একটা কনস্ট্যান্ট বলা হচ্ছে KH, এই KH-টাকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে আগের যে ফর্মটা ছিল যেখানে মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে বেসিক্যালি ইকুয়াল টু K ইন্টু P, এখানে কেটা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট নয়। হেনরিজ ল কনস্ট্যান্ট হচ্ছে যখন বাঁ দিকে প্রেশারটা লিখে ডান দিকে তুমি লিখবে, যেটা দেখা যাচ্ছে যে প্রেশারটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই যে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড তার সঙ্গে প্রপোর্শনাল, সেখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাকে বলা হচ্ছে KH এবং সেটা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে দেখো তুমি হেনরিজ লকে দুটো ফর্মে এক্সপ্রেস করলে। তাহলে এইটা গ্যাসের সলিবিলিটি ইন এ লিকুইড, সেটা বলতে গেলে এটা শুনতে ভালো, M ইকুয়াল টু K ইন্টু P। আবার উল্টো দিকে পরে যখন ফেজ ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে তুমি দেখবে, আর সেখানে হচ্ছে তোমার পিটা হয়ে যাচ্ছে KH ইন্টু X2, যেখানে KH হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে হেনরিজ ল জিনিসটা বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? ঠিক আছে, হেনরিজ লটা কোনো অসুবিধা আছে? না স্যার। দেখো তো। আচ্ছা, এবারে এই নেক্সট যে পার্টটাকে বলবো সেইটা ওই মানে আসলে আমাদের ফেজ ইকুইলিব্রিয়ামটা কিন্তু পড়া হয়নি, আমি রাউলস ল এই জিনিসটা তো আমরা জানি না। হ্যাঁ, এবারে কারো কারো হয়তো পড়া হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের পড়াই নয়। ক্যালকাটা সিলেবাস অনুযায়ী বা রহরা টহরা যাই বলো, ওদের সিলেবাস অনুযায়ী হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম পার্টটা হচ্ছে 4th সেমিস্টারে আছে, যেখানে রাউলস ল, হেনরিজ ল ইত্যাদি আলোচনা করা হয়। সেখানে রাউলস লটা করা হয়নি, কিন্তু আমরা মোটামুটিভাবে বলে দিচ্ছি যে মানে কোন একটা গ্যাসের সলিড মানে গ্যাস যখন লিকুইডে ডিজলভ করে সেখানটা বলা হয় যে রাউলস ল অফ সলভেন্ট অ্যান্ড হেনরিজ ল অফ দ্য সলিড। মানে বেসিক্যালি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য, মানে পার্টিকুলার আইডিয়াল সলিউশনের জন্য সলভেন্টটা যদি রাউলস ল ফলো করে তাহলে সলিউটটা হেনরিজ ল ফলো করবে অ্যান্ড ভাইস ভার্সা। তো সেটা বলে যে কনসিডার এ বাইনারি সিস্টেম হোয়ার solvent is in liquid state when it is pure and solute is in gaseous state when it is আমি যেটা বলছি যে কনসিডার বাইনারি সিস্টেম হোয়ার solvent is in the liquid state when it is pure, solvent is in the liquid state when it is pure। মানে যখন সে পিওর ফর্মে ছিল তখন সলভেন্টটা হচ্ছে লিকুইড ফেজে ছিল, আর সলিউটটা সেটা যখন পিওর ফর্মে ছিল সেটা হচ্ছে গ্যাস ফেজে ছিল। এবারে দ্য সলিউট ওবেজ হেনরিজ ল, সলিউটটা তারা হেনরিজ ল ওবে করছে, সেই জন্য P2 সমান লিখতে পারো KH ইন্টু X2। এখানে P2 হচ্ছে ভেপার প্রেশার ওভার দ্য সলিউট, আর X2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, মানে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন, আর সেটা হচ্ছে X2। আর P2 যেটা, P2 হচ্ছে প্রেশার, যেটা সেই প্রেশারটাকে তুমি ভাবতে পারো এটা সলিউটের হচ্ছে ভেপার প্রেশার। আচ্ছা, এবার তুমি এটাকে লগ দাও, ln P2 ইকুয়াল টু ln KH প্লাস ln X2। তার মানে এখান থেকে যদি ডেরিভেটিভ করো dln P2 বাই dln X2 সেটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে সেটা তোমার 0 দিয়ে দেবে, তোমার dln P2 ইকুয়াল টু dln X2 হলো, অর্থাৎ dln P2 বাই dln X2 হচ্ছে 1 হচ্ছে। আচ্ছা, এবারে একটা ল আছে বা একটা ইকুয়েশন যেটা ডুহেম মার্গুলিস ইকুয়েশন। এই ডুহেম মার্গুলিস ইকুয়েশনটা ফেজ ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়ানো হবে। সেখানে বলা হচ্ছে dln P2 বাই dln X2 ইকুয়াল টু dln P1 বাই dln X1, এটা হয়। আর dln P2 বাই dln X2 ইকুয়াল টু dln P1 বাই dln X1, এটা হচ্ছে ডুহেম মার্কুলিস ইকুয়েশন। এবার আমাদের সিচুয়েশনে dln P2 বাই dln X2 সেটা 1 আমরা অলরেডি বের করে রেখেছি, তাহলে dln P1 বাই dln X1 সেটাকে 1 হয়ে গেল।
এবারে আমি dln(x1)টাকে ডান দিকে নিয়ে গেলাম, গিয়ে ইন্টিগ্রেট করছি। দেখো যখন x1 = 1, x1টা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করে। তো যখন x1 হচ্ছে 1 অর্থাৎ সলভেন্টের মোল ফ্র্যাকশন অর্থাৎ পিওর সলভেন্ট, তখন ভেপার প্রেশারটাকে ধরে নিচ্ছি P1 স্টার। যেখানে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ভেপার প্রেশার জাস্ট ওরকম স্টার দিয়ে লিখতে হয়। আচ্ছা, যখন তোমার মোল ফ্র্যাকশনটা x1, তখন অ্যাকচুয়াল প্রেশারটা ধরে নাও তোমার P1। তো এটা করলে কত হচ্ছে, ln P1/P1 স্টার ইকুয়াল টু ln x1 হলো। তাহলে এখান থেকে P1 হয়ে গেল x1 ইন্টু P1 স্টার। দিস ইজ দ্য রাউলস ল অফ সলভেন্ট। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার যে রাউলস ল আমরা বেসিক্যালি পড়িনি হয়তো, মানে তোমরা যারা যারা পড়েছো তো আলাদা কথা, কিন্তু যেটা রাউলস ল এইটাই বলে যে ধরো কোনো একটা মিক্সচারে সলভেন্টের যে ভেপার প্রেশারটা, সেটা হচ্ছে পিওর সলভেন্ট তার ভেপার প্রেশার মাল্টিপ্লাইড বাই মোল ফ্র্যাকশন, এইটা। এবারে যদি এমন সিচুয়েশন হয় যে এই যে রাউলস লটা যে কোনো কম্পোজিশন ওবে করছে, তখন সেটা আইডিয়াল সলিউশন। আর বাস্তবে দেখা যায় যে কোনো কম্পোজিশনে রাউলস লটা ওবেড হয় না। যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট, তখনই রাউলস লটা ওবেড হয়, তখন তাকে বলা হয় তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন, মানে আইডিয়াল সলিউশন না, বাট আইডিয়ালি ডাইলিউট সলিউশন। এটা যেখানে বলবে যে P1 হচ্ছে x1 ইন্টু P1 স্টার, এটা হচ্ছে রাউলস ল। তার মানে কি হলো দেখো, যে আমি শুরুটা করলাম কোথা থেকে, না একটা গ্যাস ডিজলভ করছে লিকুইডে, তার মানে যে সলিউশনটা তুমি কনসিডার করছো সেখানে হচ্ছে সলভেন্ট হচ্ছে লিকুইড আর গ্যাসটা হচ্ছে সলিউট। তার জন্য আমি হেনরিজ লটাকে লিখেছি P2 = KH × x2। এবার সেই হেনরিজ ল থেকে তুমি আলটিমেটলি ডুয়ে মার্গুলিস ইকুয়েশন কাজ করিয়ে তুমি রাউলস লটাকে পেয়ে গেলে। সেই জন্য যেটা দাঁড়াচ্ছে যে কোনো একটা সলিউশন সে যদি হেনরিজ ল ওবে করে, তাহলে সে মানে সলিউটটা যদি হেনরিজ ল ওবে করে, তার সলভেন্টটা হচ্ছে রাউলস ল ওবে করবে। এবং এইটা হচ্ছে অনেক সময়ই হচ্ছে একটা আইডিয়াল সলিউশন হওয়ার কন্ডিশনে হচ্ছে এইটা, যে সলিউটটা তোমার হেনরিজ ল ওবে করে, সলভেন্টটা হচ্ছে রাউলস ল ওবে করে ইন অল কম্পোজিশন। আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন হলে সলিউটটা হেনরিজ ল ওবে করবে এবং সলভেন্টটা রাউলসটা ওবে করবে যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হয়, তখন তাকে আইডিয়ালি ডাইলিউট সলিউশন বলতে পারা যায়। দেখো এইটা, তাহলে এটা দেখে একটু হয়তো কনফিউশন হতে পারে, কারণ রাউলস লটা হয়তো জানো না বা ইত্যাদির জন্য। কিন্তু জাস্ট যেভাবে বললাম, আমি রাউলস লটা বলেও দিলাম এই পার্টিকুলার কেসে। তাহলে আমাদের যেটা হচ্ছে যে একটা গ্যাসের সলিউশন ইন এ লিকুইড যখন তুমি কনসিডার করছো, তাহলে সলিউটটা হেনরিজ ল ওবে করলে সলভেন্টটা রাউলস ল ওবে করবে। সেই ডেরিভেশনটা আমরা করলাম, যার জন্য আমাকে একটা ডুয়ে মার্গুলিস ইকুয়েশন ব্যবহার করতে হচ্ছে। ডুয়ে মার্গুলিস ইকুয়েশনটা যখন ফিজিক্যালি পড়বো, সেখানে কিন্তু এটা ডেরিভেশনটা হবে। এখন জাস্ট মেনে নাও dln P2/dln x2 = dln P1/dln x1, হচ্ছে ডুয়ে মার্গুলিস ইকুয়েশন। তারপরে নর্মাল স্টেপগুলো তুমি সব বুঝতে পারছো। স্টেপগুলো করে P1 = x1 × P1 স্টার হলো, অর্থাৎ কোন একটা সলিউশনে সলভেন্টের ভেপার প্রেশারটা হচ্ছে ওই সলিউশনে সলভেন্টের মোল ফ্র্যাকশন ইন্টু পিওর অবস্থা সে থাকলে তার ভেপার প্রেশার তার গুণফলের সঙ্গে সমান। দিস ইজ দ্য রাউলস ল। তাহলে আমরা হেনরিজ ল ফর দ্য সলিউট থেকে শুরু করে রাউলস ল ফর দ্য সলভেন্ট পর্যন্ত করে ফেলতে পারলাম। দেখো এটা বুঝতে পেরেছো? ঠিক আছে তো এটা। তাহলে এইখান থেকে দুটো কোশ্চেন খুব আসে, এটা একটুখানি ভালো করে দেখে নেবে যে হেনরিজ লটাকে বলা, তার কর্মের ফর্মটা, হেনরিজ ল কনস্ট্যান্টটাকে বোঝা। আর তোমার ওই যদি কোনো একটা আইডিয়াল সলিউশন বা আইডিয়াল ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে সলিউটটা তোমার ওবে করে, হেনরিজটা ওবে করে, তার সলভেন্টটা এটা ওবে করবে, মানে তোমার সলভেন্টটা রাউলসটা ওবে করবে। এইটুকু একটুখানি জাস্ট দেখে নেবে। ঠিক আছে? ঠিক আছে তো, কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আমরা পরের জায়গায় চলে যাই। 1 মিনিট। আচ্ছা, আমি একটা প্রবলেম দিই। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড
A solution of benzene and toluene having a mole fraction of benzene at 25 degrees centigrade, a solution of benzene and a toluene having a mole fraction of benzene equal to 0.2 has a partial vapor pressure of benzene equal to 30.2 torr. Assuming that Henry's law holds, assuming that Henry's law holds, find the value of Henry's law constant. Henry's law constant for benzene in toluene. তো দেখো তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা খুব সহজ আর কি, যে আমরা যেটা করলাম ফ্রম হেনরিজ ল, কি ছিল যে পার্শিয়াল প্রেসার P2টাকে আমি লিখেছিলাম যে হেনরিজ ল কনস্ট্যান্ট ইনটু x2। দেখো এই যে হেনরিজ ল কনস্ট্যান্ট যে সেকেন্ড ফর্মটা হচ্ছে এই যে P ইকুয়াল টু KH ইনটু x2। তাহলে এবারে যখন দুজন থাকবে তখন এটা হয়ে যাবে তোমার পার্শিয়াল প্রেসার হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ বেনজিন, সেটা হচ্ছে হেনরিজ ল। মানে এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে তোমার এই মানে মানে সলিউটটা অ্যাজ ইফ হচ্ছে বেনজিন আর সলভেন্টটা হচ্ছে তোমার টলিউন আর কি, ঠিক আছে। তাহলে একটা বেনজিন এবং টলিউনের সলিউশন তুমি নিয়েছো, যেখানে বেনজিনের মোল ফ্র্যাকশনটাকে বলে দেওয়া আছে 0.2 এবং এইটা x2টা হচ্ছে 0.2 আর P2টা তোমায় বলে দেওয়া আছে কত 30.2 টর। তাহলে সেখান থেকে হেনরিজ ল কনস্ট্যান্ট KH-টা তোমাকে বের করতে হবে। তাহলে ফ্রম হেনরিজ ল P2 ইকুয়াল টু KH ইনটু x2, তাহলে KH হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে হেনরিজ ল কনস্ট্যান্ট KH-টাকে আমি লিখবো কত P2 বাই x2, এভাবে লিখবো। এখানে P2টা হচ্ছে 30.2 টর ডিভাইডেড বাই x2টা হচ্ছে তোমার 0.2, এইটা। তো সেটা ভাগ করলে কত বেরোচ্ছে তোমার 10, তো এটা হচ্ছে যদি 2 করে নিই তাহলে এখানে তোমার 10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 151 টর। দেখো এটা ডিরেক্টলি ফর্মুলা তুমি বসিয়ে দিল, তাহলেই তোমার হয়ে গেল। ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, এইটা আমি করে দিলাম। আর একটা পার্টিকুলার প্রবলেম দিচ্ছি যেটা হোমওয়ার্ক হিসেবে। সেটা হচ্ছে দ্য হেনরিজ ল কনস্ট্যান্ট ফর O2 ইন ওয়াটার the Henry's law constant for O2 in water at 20 degree centigrade is 2.95
into 10 to the power 7 where এখানে একটা এইটা লিখে দেওয়া আছে কে ইকুয়াল টু মানে হেনরির ল কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 2.95 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এইভাবে হ্যাঁ where k is defined as k is defined as partial pressure of O2 by mole fractions of O2 এটা আসলে এটা কে কোশ্চেনে কে দেওয়া আছে কিন্তু এইটা হেনরির ল কনস্ট্যান্ট কে এইচ দিয়ে লিখি তো হ্যাঁ যেখানে আলাদা করে এটার মানে ডিফাইন না করলেও তো এটাই তো মানে দাঁড়াতো আর কি কে এইচ এটা হচ্ছে কে এইচ লিখি এটা তাহলে হেনরির ল কনস্ট্যান্ট দেখো যে ডেফিনেশন ছিল তাতে কে এইচটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ সলিউট বাই মোল ফ্র্যাকশন অফ সলিউট তাহলে এখানে যদি অক্সিজেনের সলিউশন তুমি কনসিডার করছো ইন ওয়াটার তাহলে হেনরির ল কনস্ট্যান্ট এইরকম ভাবেই লেখার কথা মানে সেটা আলাদা করে আর উল্লেখ না করে দিলেও তোমার চলতো এটা এটা এইটা অ্যান্ড partial pressure of O2 is in millimeter H. Millimeter H. Calculate the molality of dissolved oxygen. Calculate the molality of dissolved oxygen in water which is in equilibrium with air at 1 atmosphere pressure. তো দেখো তোমার মানে এখানে হেনরিজ ল কনস্ট্যান্ট তোমার বলে দেওয়া আছে সেখানে হেনরিজ ল কনস্ট্যান্টটাকে তোমার এইরকম ভাবে ডিফাইন করা হয়েছে পার্শিয়াল প্রেসার অফ O2 বাই মোল ফ্র্যাকশন অফ O2 এটা বলে দেওয়া আছে যেখানে পার্শিয়াল প্রেসার অফ O2টাকে তুমি মিলিমিটার এইচ বা টরে এক্সপ্রেস করছো এবার সেখান থেকে তোমাকে ক্যালকুলেট দ্য মোলালিটি অফ ডিজল অক্সিজেন ওয়াটার মানে এই পার্শিয়াল প্রেসার থেকে তুমি কেমন করে মোলালিটিটাকে ক্যালকুলেট করবে আর কি সেটা তোমাকে করতে হবে যেখানে টোটাল প্রেসার যেটা সেটাকে তোমার 1 অ্যাটমসফিয়ার বলে দেওয়া আছে আচ্ছা একটা জিনিস হচ্ছে যে যখন তুমি পার্শিয়াল প্রেসারটাকে কনসিডার করছো তখন সেখান থেকে মোল ফ্র্যাকশন তো আমার লাগবে তাহলে মোল ফ্র্যাকশন বের করার জন্য তোমার মানে এই যে টেম্পারেচারগুলো বলে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে বাইরের প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার বলে দেওয়া আছে এইটা বেসিক্যালি মানে হচ্ছে যে যখন তোমার ইকুইলিব্রিয়ামে যখন থাকছে এয়ারের সাথে তখন টোটাল যে এটা মানে টোটাল প্রেশারটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার বলে দেওয়া আছে এখানে যে টোটাল প্রেশারটা দেখো এই টোটাল প্রেশারটা এই যে এখানে এই শেষের পার্টটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেট দ্য মোলালিটি অফ দ্য ডিজলভ অক্সিজেন ওয়াটার হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ এয়ার অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার তার মানে এই যে ভেপার ফেজে যে মোল ফ্র্যাকশনটা থাকবে বা পার্শিয়াল প্রেশারটা থাকবে সেটা যখন তুমি ক্যালকুলেট করবে তখন তুমি সেটা কীভাবে ক্যালকুলেট করবে ক্যালকুলেট করার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে যে এক মিনিট দাঁড়া এক সেকেন্ড কোথায় গেল এটা এইটা একটুখানি একটা ইনফরমেশন একটা বলে দিলে ভালো হয় তাও এটা আসলে তোমরা জানো আমি তো এখানে এয়ারের কথা বলছি তাহলে এয়ারের যদি কথা বলি তাহলে এয়ার নর্মাল এয়ারে অক্সিজেন থাকে 20% আর নাইট্রোজেন থাকে হচ্ছে 80% মানে এক্স্যাক্টলি 20 নয় 20 পয়েন্ট সামথিং হয় বা নাইট্রোজেনটা এক্স্যাক্টলি 80 না 80 পয়েন্ট মানে 80 থেকে যা সামান্য একটুখানি কম থাকে তাহলে তোমার ওই এইটা একটুখানি ধরে নাও যে অ্যাজিউম দ্যাট
মোল ফ্র্যাকশনস অফ অক্সিজেন ইন এয়ার, সেটা হচ্ছে তোমার 1/5। এটা আমি অ্যাজিউম করে নিতে বলছি। আসলে যেটা হচ্ছে যে এই যে পয়েন্টটা, এটা এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। হ্যাঁ, আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেওয়া বলছিলাম, আমি কিন্তু করে দেওয়া ভালো। তার কারণটা হচ্ছে যে হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ এয়ার, মানে বেসিক্যালি কি হচ্ছে যে ধরো একটা ক্লোজ কন্টেনার ধরো তুমি কনসিডার করেছো, অক্সিজেন গ্যাস হচ্ছে জলেতে ডিজলভ করেছে, তাই তো? এবার ডিজলভ করে তার ভেপার ফেজে কিছুটা অক্সিজেন রয়ে গেছে, তার ভেপার ফেজে কিন্তু কিছুটা অক্সিজেন রয়ে যায়। এবারে সে কি বলছে, সে হচ্ছে তোমার এক্সটার্নাল প্রেশারের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। তাই যে এক্সটার্নাল প্রেশারের সাথে ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে বেসিক্যালি দুজনের প্রেশার সমান হলে তবেই সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। সেখানে এই প্রবলেমটা কাজ করি, এই প্রবলেমটা না ছেড়ে না দিয়ে আমি একটুখানি সলভ করে দিই, তাহলে তোমার এটা করতে অসুবিধা হবে। এক মিনিট, মানে এটা সেভ হচ্ছে, এক মিনিট দাঁড়াও। দেখো, এটা যখন তুমি সলভ করছো, যে এই মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন এয়ার এক্স অফ ওটু যদি তুমি বলতে, এটা 1/5 হয়, ঠিক আছে? এটা 1/5। তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন এয়ার, তাহলে পি অফ ওটু যদি তুমি কনসিডার করো কি হবে, এটা মোল ফ্র্যাকশন অফ ওটু ইন্টু টোটাল প্রেশার, তাই তো? পার্শিয়াল প্রেশার হচ্ছে মোল ফ্র্যাকশন টোটাল প্রেশার, তাহলে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে এই মোল ফ্র্যাকশনটা 1/5, আর টোটাল প্রেশার এখানে কত বলে দিয়েছি তোমার 1 অ্যাটমসফিয়ার, মানে 760 মিলিমিটার এইচজি বা 760 টর, এইটা। তাহলে এই যেটা হলো, এইটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো যে ফ্রম হেনরিজ ল, এই পার্শিয়াল প্রেশার অফ O2 সেটা হবে কত, হেনরিজ ল কনস্ট্যান্ট ইন্টু x2। আচ্ছা, x2 মানে হচ্ছে বেসিক্যালি এখানে যে এই x2টা হচ্ছে তোমার আহ, এতে যতটা এতে ডিজলভ করে, এই যে এখানে দেখো, এখানে x2টার মানেটা কি, এখানে যে x2টা তুমি ব্যবহার করছো, x2টা হচ্ছে যে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মানে অক্সিজেন এখানে ডিজলভ ইন ওয়াটার, মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার, সেটা মানে এইখানে যখন x2টা, এইখানে যখন x-টাকে লিখেছি, এটা হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন এয়ার, আর এইখানে যেটা x2টাকে লেখা হচ্ছে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন লিকুইড, মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন লিকুইড। ইন লিকুইড মানে ইন ওয়াটার আর কি, এখানে ইন ওয়াটার। তাহলে এই জন্য এখানে XO2 এইভাবে নাম দিয়েছে, এখানে জাস্ট মানে x2 এইভাবে জাস্ট বলে দিলাম আর কি। তাহলে এইখান থেকে তুমি যদি x2টাকে বের করো, সেটা কি হবে, পার্শিয়াল প্রেশার অফ O2 ডিভাইডেড বাই KH। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ O2 হচ্ছে 1/5 ইন্টু 760 টর ডিভাইডেড বাই KH-টা হচ্ছে তোমার কত হচ্ছে 2.95 ইন্টু 10⁻7, 2.95 ইন্টু 10⁻7 মিলিমিটার এইচজি মানে টর, এইটা। তো সেখান থেকে মোল ফ্র্যাকশন x2টাকে তুমি বের করে ফেললে, বের করলে এটা বেরোবে হচ্ছে 5.15 ইন্টু 10⁻⁻6, এটা মোল ফ্র্যাকশনটা হচ্ছে এটা। আসলে মোলালিটি ক্যালকুলেট করতে বলে তো, মোলালিটি ক্যালকুলেট করবে কি করে, মোল ফ্র্যাকশন না জানলে তুমি তো মোলালিটি ক্যালকুলেট করতে পারছো না। তাহলে যেটা প্রথমে আমি যেটা গিয়ে ঘাবড়ে গেলাম, সেটা হচ্ছে এই যে এখানে তোমার কেসটা বলে দেওয়া আছে, তাহলে মোল ফ্র্যাকশন বের করতে গেলে পার্শিয়াল প্রেশার অফ O2টা লাগবে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ O2টা তাকে অ্যাজ ইট ইজ বলে দেয়নি,
আগেরটা যেমন একটা ফ্ল্যাট কোশ্চেন ছিল পার্শিয়াল প্রেশার অফ বেঞ্জিনটা পরিষ্কার বলে দেওয়া ছিল, এখন পার্শিয়াল প্রেশারটা বলে দেয়নি, তার বদলে বলে দিয়েছে কি যে যে দ্য মানে হুইচ এই যে দ্য ক্যালকুলেট দ্য মোলালিটি অফ ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ এয়ার অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার। দিস ইজ ইম্পর্টেন্ট। সেইখান থেকে তুমি কিন্তু এই যেটা আমার পার্শিয়াল প্রেশারটা, সেই পার্শিয়াল প্রেশারটা তুমি কিন্তু বের করে নিচ্ছ, ঠিক আছে? তাহলে পার্শিয়াল প্রেশার অফ এতে এই পার্শিয়াল প্রেশার অফ O2টা তুমি দেখো এখানে বের করে নিলে 1/5 ইন্টু 760 চট, এখানে সিম্পলিফিকেশনটাকে করিনি, কেই দিয়ে ভাগ করলাম, ভাগ করে হচ্ছে আমার মোল ফ্র্যাকশনটা পেয়ে যাওয়া গেল। আচ্ছা, এবারে মোলালিটি আর মোল ফ্র্যাকশনের সম্পর্ক কি দেখো। মোল ফ্র্যাকশন ইন এ সলিউশন, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন এ সলিউশন, কিন্তু X2 বলি, সেটা কি হবে? এইটা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, N2 বাই N1 প্লাস N2 এটা। আচ্ছা, এবারে দেখো তুমি যখন নাম্বার মোলসটাকে ক্যালকুলেট করবে, সে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট যদি M হয়, নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট মানে এমটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 কেজি অফ সলভেন্ট, এইটাকেই বলা হয় তো মোলালিটি বলা হয়। মোলালিটি বাই ডেফিনেশন কি, 1 কেজি কোন একটা গিভেন টেম্পারেচারে, টেম্পারেচার অবশ্যই এখানে বলার দরকার পড়ে না, কারণ মোলালিটি টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। 1 কেজি সলভেন্টে যত মোল সলিউট ডিজলভ থাকবে সেটা হচ্ছে মোলালিটি। তাহলে আমি বললাম যে 1 কেজি সলভেন্টে ধরো M মোল সলিউট ডিজলভ করছে, তাহলে N2 যদি M লিখি, এখানেও N2 জায়গায় M লিখবো, আর N1টা কত লিখবো? N1টা হচ্ছে সলভেন্টের নাম্বার অফ মোলস। আচ্ছা, সলভেন্টের নাম্বার অফ মোলস তুমি কি করে ক্যালকুলেট করবে? সলভেন্টের নাম্বার অফ মোল ক্যালকুলেট করার জন্য তোমাকে এই 1000কে ভাগ করতে হচ্ছে কত দিয়ে? তার জলের মলিকুলার ওয়েট দিয়ে, এটা ঠিক আছে? তাহলে M বাই 1000 বাই 18 প্লাস M এইটা, তাহলে এইখান থেকে তোমাকে এমটাকে বের করে নিতে হবে। তাহলে কি হচ্ছে এটা? তাহলে দেখো এখানে X2টা আমি অলরেডি বের করে ফেলেছি 5.15 × 10⁻⁻⁶, এর বাকি সব জানা আছে, আমাকে এমটাকে বের করে ফেলতে হবে। তারপরে এখানে কি হচ্ছে M বাই, আচ্ছা 1000কে 18 দিয়ে ভাগ করলে এখানে ধরে নিচ্ছ ডেনসিটিটা, ডেনসিটি অফ ওয়াটারটা 1 ধরে নিয়ে জাস্ট স্টার্ট করছি, মানে অ্যাজিউমিং ডেনসিটি অফ ওয়াটার ইকুয়াল টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেই জন্যে আচ্ছা এখানে তো সরি, এটা তো দরকার নেই, সরি আমার এটা ভুল হলো, মানে আমি তো মোলালিটি ক্যালকুলেট করছি। তাহলে মোলালিটি যদি ক্যালকুলেট করি, তাহলে 1 কেজি মানে কত মোল সেটা জানতে হবে তোমাকে। তাহলে এই 1000টা হচ্ছে 1 কেজির জন্য, তাকে তুমি 18 তার মলিকুলার ওয়েট যেটা সেটাকে ভাগ করলে, তাহলে এই 1000 বাই 18টা হলো 1 কেজি জল মানে কত মোল জল। তাহলে আমার এখানে কি হচ্ছে N1টা কি, সলভেন্টের নাম্বার অফ মোলস লাগবে। সলভেন্টের নাম্বার অফ মোলস হচ্ছে সলভেন্টের পরিমাণ ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট। এখানে সলভেন্ট নিতে হবে 1 কেজি, তবেই সেটা মোলালিটি হবে। তাহলে 1 কেজি বাই 18, তাহলে 1 কেজি বাই 18 ভাগ করে এটা 55.56 হয়, এটা 55.56 প্লাস M এইটা, এটা কত হচ্ছে X2, X2টা হচ্ছে তোমার 5.15 ইন্টু 10⁻⁻⁶। এটাকে সলভ করো, সলভ করে এমটা বেরোবে হচ্ছে 2.86 ইন্টু 10⁻⁻⁴। এইটাই হচ্ছে তোমার মোলালিটি। এইটা হচ্ছে তোমার মোলালিটি অফ দ্য সলিউশন। দিস ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে? তো দেখো এই প্রবলেমটা একটুখানি বেশ ঝামেলার আছে, মানে পরের পার্টটা কোনো অসুবিধা নেই, তুমি মোল ফ্র্যাকশন পেয়ে গেলে সেখান থেকে মোলালিটি ক্যালকুলেট করা, এটা খুব স্ট্যান্ডার্ড রাস্তা আর কি। এটা তোমার যখন ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলবে না, অহরহ এই কাজটা তোমায় করতে হয়। মোল ফ্র্যাকশন হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। এবারে যখন সলিউটটা M মোল যখন ভাববে, তখন সলভেন্টটাকে নিতে হবে 1 কেজি, 1 কেজি মানে 1000 বাই 18 মোল। এই ইকুয়েশন থেকে তুমি মোল ফ্র্যাকশনটাকে বের করে ফেলতে পারবে। তাহলে যেটা দরকার X2টাকে বের করা,
এক্সটা কি করে হেনরিজ ল থেকে বের করে ফেলতে পারবে, যে পার্সিয়াল প্রেসার O2 বাই হেনরিজ ল কনস্ট্যান্ট। কিন্তু আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে হেনরিজ ল কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া আছে, কিন্তু পার্সিয়াল প্রেসার অফ O2 বলে দেয় নাই। যে পার্সিয়াল প্রেসার অফ O2টাকে বের করার জন্য এখানে একটা ট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে এই কি না বলছি যে এই যে যে dissolve oxygen in air which is in equilibrium with air at 1 atmosphere pressure। তার মানে এয়ারে অক্সিজেন থাকে হচ্ছে তোমার অ্যারাউন্ড 20%, অর্থাৎ মোল ফ্র্যাকশনটা 1/5, এটাকে ধরে নিয়ে তোমাকে বাকি ক্যালকুলেশনটাকে করতে হচ্ছে। ঠিক আছে, হলো? এইটা একটুখানি এই অঙ্কটা, পরের অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো তো? ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট চলে এসো নাস ডিস্ট্রিবিউশন ল। দেখো, নাস ডিস্ট্রিবিউশন লটা আমরা আগের দিনে তার ডেরিভেশনটাকে করেছিলাম, আজকে এই কমপ্লিটনেসের জন্য সেইটাকে আরেকবার একটুখানি বলে দিয়ে তারপরে বাকি পার্টটা আমরা করব। আমরা কি বলেছিলাম? আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে আয়োডিনের ডিস্ট্রিবিউশন ইন CCl4 অ্যান্ড ওয়াটার বা ক্লোরোফর্ম ইন ওয়াটার। সেটাকে এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে যখন তুমি গিভেন অ্যামাউন্টের জল এবং CCl4 নিয়ে সেখানে কিছুটা পরিমাণ আয়োডিন দিয়ে তুমি বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকাবে, তো আধ ঘন্টা 40 মিনিট ধরে ঝাঁকালাম, ঝাঁকানোর পরে যখন থিতিয়ে দেবে তখন তুমি দেখবে যে অর্গানিক লেয়ার বা CCl4 বা ক্লোরোফর্ম লেয়ারে আয়োডিনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, জলে আয়োডিনের কনসেন্ট্রেশনটা কম। এখানে জল এবং CCl4 তারা হচ্ছে ইমমিসিবল লিকুইড, তো জল এবং CCl4 তারা ইমমিসিবল লিকুইড, সেখানে একটা কমন সলিউট I2 তুমি অ্যাড করেছো। এবারে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে আয়োডিনের কনসেন্ট্রেশনটা ইন অর্গানিক লেয়ার আর আয়োডিনের কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস লেয়ার, তার যে রেশিওটা একটা কনস্ট্যান্ট রেশিও হয়। এটাই হচ্ছে তোমার নাস ডিস্ট্রিবিউশন ল। আর যে রেশিওটা হলো তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট আর পার্টিশন কোএফিশিয়েন্ট। এটা ভালো করে আমি লিখেছি যে কনসিডার টু ইমমিসিবল লিকুইডস অ্যান্ড এ সলিউট হুইচ ইজ সলিউবল ইন বোথ দ্য লিকুইড। When this system is shaken for a long time, then an equilibrium will be established. It is observed that at a particular temperature, the ratio of concentration of the solute in organic layer to that of the aqueous layer becomes constant. This law is known as Nash distribution law, and the constant ratio is called the distribution coefficient or the partition coefficient. The concentration of তোমার ওই সলিউট, যেটা কমন সলিউট ইন অর্গানিক লেয়ার বা কনসেন্ট্রেশন অফ সলিউট ইন অ্যাকোয়াস লেয়ার, সেই যে রেশিওটা সেটা কেডি হচ্ছে, সেই কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বা পার্টিশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, এখানে আমি সবসময় অর্গানিক লেয়ার বাই অ্যাকোয়াস লেয়ার করছি, তুমি অ্যাকোয়াস লেয়ার বাই অর্গানিক লেয়ারও করতে পারতে। তাহলে এখানে কেডিটা যখন মানে সবসময় কি হয় যে কেডিটাই বেশি বাই কম, এই রকমভাবে কেডিটাকে ডিফাইন করা হয় আর কি। মানে ওটাকে একের বেশি জাস্ট করার একটা ইন্টেন্ট থাকে, মানে যেখানে সলিবিলিটি বেশি সেটাকে তুমি নিউমারেটরে রাখবে, যেখানে সলিবিলিটি কম সেটাকে তুমি ডিনোমিনেটরে রাখবে, এখানে কেডি হয়ে যাবে। নাহলে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে কোনটা বাই কোনটা রেশিও তুমি করছো। ধর আমি যদি আয়োডিনের কনসেন্ট্রেশন ইন CCl4 বাই আয়োডিনের কনসেন্ট্রেশন ইন জল ভাবি, এই রেশিওটা 85-র কাছাকাছি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। আগে থেকে উল্টোটা করতো, কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন ওয়াটার বাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন অর্গানিক লেয়ার, সেটা 1/kd হতো, সেটা 1/85 হতো। আচ্ছা, তার ডেরিভেশনটা আমরা আগের দিন বলেছিলাম, ডেরিভেশনটা একটা স্কুইড একটুখানি বলে নিচ্ছি। ধরুন আমি দুটো ফেজ কনসিডার করছি, একটা আলফা ফেজ এবং বিটা ফেজ, সেখানে একটা কমন সলিউট আছে। এবার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম কি না, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ওই যে কমন সলিউট ith কম্পোনেন্ট ইন আলফা ফেজ আর কেমিক্যাল পোটেনশিয়াল ith কম্পোনেন্ট বিটা ফেজ, সেই দুটো তোমার সমান হতে হবে। দু জায়গায় টেম্পারেচার সমান, কিন্তু দু জায়গায় অ্যাক্টিভিটিটা আলাদা। সেই জন্য আমরা জানি কি যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT/ln AI হয়, মানে μi হচ্ছে μi0 প্লাস RT/ln AI হয়। তাহলে আমাদের পার্টিকুলার ক্ষেত্রে আলফা ফেজের জন্য আমি লিখব μi0 আলফা প্লাস RT/ln AI আলফা, এটা μi0 বিটা প্লাস RT/ln AI বিটা। তাহলে এবারে আমি এইটা বাই এটা করছি, RT/ln যেখানে হচ্ছে আলফা ফেজে আইগেনস্পেসিফিক অ্যাক্টিভিটি বাই বিটা ফেজ আইগেনস্পেসিফিক অ্যাক্টিভিটি, যে রেশিওটা সেটা হচ্ছে μi0 বিটা মাইনাস μi0 আলফা, সেটাকে তুমি ডেল্টা জি বলছো। ডেল্টা জি হচ্ছে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অফ দ্য প্রসেস অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এইটা। তো সেখান থেকে ln AI আলফা বাই AI বিটা হয়ে গেল হচ্ছে তোমার ডেল্টা G0 বাই RT। তাহলে AI আলফা বাই AI বিটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার ডেল্টা G0 বাই RT, বা উল্টে ঘুরিয়ে দিলে AI বিটা বাই AI আলফা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT। ধরে নাও এটাকে তুমি নাম দিচ্ছ কেডি, মানে এটা দেখো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কারণ ডেল্টা G0 যেহেতু শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কোনো একটা গিভেন প্রসেসের জন্য, স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি সেটা তোমার শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন আছে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT, এটা একদম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো, সেটাকে নাম দিচ্ছি কেডি।
আর যদি আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় বা আইডিয়াল সলিউশন হয়, মানে ফর এখানে একটা আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, or ideal or ideally dilute solution, অ্যাক্টিভিটিটাকে তোমাকে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে হয়। তাহলে এআই বিটাটা হয়ে যাচ্ছে সিআই বিটা বাই সি জিরো, এখানে হচ্ছে এআই আলফাটা হচ্ছে সিআই আলফা বাই সি জিরো। আসলে অ্যাক্টিভিটিটা ইউনিটলেস নাম্বার হয়, সেই জন্য আমাকে কনসেন্ট্রেশনকে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার দিয়ে ভাগ করতে হয়। তাহলে অ্যাক্টিভিটি এআইটা হচ্ছে সিআই বাই সি জিরো, সেটা যদি বসিয়ে দাও তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল, সিআই মানে আইগেনস্পেসিফিক কনসেন্ট্রেশন ইন বিটা ফেজে বাই আইগেনস্পেসিফিক কনসেন্ট্রেশন ইন আলফা ফেজ, এই রেশিওটা হচ্ছে কেডি হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য নাস ডিস্ট্রিবিউশন ল। এইটাই হচ্ছে তোমার নাস ডিস্ট্রিবিউশন। আর কেডিটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অর দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অর দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, হলো। তাহলে এই ডেরিভেশনটা আমরা আগের দিনে অফলাইন ক্লাসে বলে দিয়েছিলাম, এটা আর একবার একটুখানি বলে দিলাম। আর এবারে দেখো এই কেডি সম্বন্ধে দু একটা কথা, মানে সম্বন্ধে দু একটা কথাবার্তা বলা নাস ডিস্ট্রিবিউশন ল সম্বন্ধে। বলছে কেডি ইজ ভেরি সিমিলার টু অ্যান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, when temperature is constant then for a particular solute and solvent kd has a constant value. আচ্ছা, নাস ডিস্ট্রিবিউশন ইজ ভ্যালিড when the solution is present in the same molecular form in both the phases. মানে আমি যখন আয়োডিনের ডিস্ট্রিবিউশন ইন ওয়াটার এবং CCl4 কনসিডার করলাম, আয়োডিনটা ওয়াটারও মনোভন ফর্মে থাকে, CCl4ও মনোভন ফর্মে থাকে, তখন সেটা ভ্যালিড। আর দ্য সলিউশন শুড বি ভেরি ডাইলিউট অর আইডিয়ালি ডাইলিউট such that we can assume that the activity coefficients of the solute in solution is মানে to be unity। মানে এই যে তুমি অ্যাক্টিভিটি টার্মসে ছিল তাকে তুমি কনসেন্ট্রেশনের ফর্মে লিখলে কেন? কারণ তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে তুমি জাস্ট 1 ধরে নিয়েছো বলে। মানে জেনারেলি কি হয়, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সিআই বাই সি জিরো হয়, এখানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সব 1 ধরে নেওয়া হয়েছে। সেই জন্য তুমি অ্যাক্টিভিটিকে কনসেন্ট্রেশন টার্মসে রিপ্লেস করতে পারছো, তবে তুমি নাস ডিস্ট্রিবিউশনটা পেলে। তার মানে এই যে দুটো পয়েন্ট, যে নাস ডিস্ট্রিবিউশনটা ভ্যালিড হবে যখন সলিউশনটা আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট, আর 2 নম্বর হচ্ছে নাস ডিস্ট্রিবিউশন লটা ভ্যালিড হবে যখন সলিউটটা যে দুটো ফেজের কথা বলছি, দুটো ফেজের হচ্ছে একই মলিকুলার ফর্মে তোমার এক্সিস্ট করবে তখন। আচ্ছা, নাস ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবারে যদি এমন হয় যে ধরো তোমার একটা ফেজে সে হয়তো মনোমার ফর্মে আছে, অন্য ফেজে হয়তো ডাইমার বা এনমার ফর্মে আছে, তখন নাস ডিস্ট্রিবিউশন লয়ের ফর্মটা কেমন হবে? যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি প্রথমে এক্সাম্পলটা বলি, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। ধরো তুমি বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন দেখছো ইন বেনজিন অ্যান্ড ওয়াটার। ওয়াটারে দেখা যাচ্ছে সে মোরাললেস মনোমার ফর্মে থাকছে, কিন্তু বেনজিন মিডিয়ামে সে ডাইমার ফর্মে থাকবে। তখন কিন্তু নাস ডিস্ট্রিবিউশন একটা অ্যাজ ইট ইজ যেমন করে আমি লিখেছি, তারা বেনজোইক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন বেনজিন বাই বেনজোইক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন ওয়াটার, এই রেশিওটা কনস্ট্যান্ট হবে, সেটা কিন্তু নয়। তাহলে কি হবে সেটা একটুখানি দেখে নেওয়া যায়। ধরো আমি বলছি এ একটা সলিউট যেটা এনমার ফর্মে আছে ইন আলফা ফেজে, আর মনোমার ফর্মে আছে যে বিটা ফেজে। মানে সলিউটটা হচ্ছে কমন সলিউট এ, সেটা আলফা ফেজে এনমার ফর্মে আছে আর বিটা ফেজে হচ্ছে মনোমার ফর্মে আছে। তাহলে দেখো এই যে এটা যদি এন মান ফর্মে থাকে, এন ইন আলফা ফেজ, সেটা হয়ে যাচ্ছে এন ইন্টু, মানে এটা যখন তোমার আচ্ছা আলফা ফেজে এন মান ফর্মে আছে, আলফা ফেজে যদি এন মান ফর্মে মূলত থাকে সেটা কিছুটা ডিসোসিয়েট করতে পারে। আমি ডিসোসিয়েশনটা যদি কনসিডার করি, তাহলে আলফা ফেজে এন ভাঙলে এনটা মনোমার তোমার দেবে, তাই তো? তাহলে এবারে যদি আমি এক্স বলে একটা টার্ম ডিফাইন করি, এক্সটা যদি তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, এক্সটা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে আলফা ফেজে এই এন মার কতটা আছে, যদি মানে পুরোটাই যদি এন মান ফর্মে থাকতো তার কনসেন্ট্রেশন সিএ হতো, সিএ ইন্টু 1 মাইনাস এক্স, আর মনোমার কতটা রইল সেটা এন ইন্টু এক্স ইন্টু সিএ। কারণ এর এক মোল ডিসোসিয়েট করলে এর এন মোল তৈরি হয়, তাহলে এর যদি এক্স ফ্র্যাকশন যদি ডিসোসিয়েট করে, হ্যাঁ এক্স যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলি, এক্সটা এখানে কোথাও লেখা উচিত ছিল, এক্সটাকে তুমি যা ভাবতে পারো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটা, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে সিএ ইন্টু 1 মাইনাস এক্স, সেটা হয়ে গেল এন এক্স ইন্টু সিএ হলো, যেখানে সিএটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এন মার ইন আলফা। তার ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা তুমি কেমন করে লিখবে? কে ডিসোসিয়েশনটা এখানে হচ্ছে এর কনসেন্ট্রেশন ইন আলফা ফেজ তার পাওয়ার এন ডিভাইডেড বাই এন এর কনসেন্ট্রেশন ইন আলফা ফেজ, তার মানে এন এক্স ইন্টু সিএ তার পাওয়ার এন ডিভাইডেড বাই সিএ ইন্টু 1 মাইনাস এ। তাহলে এটা হয়ে গেল কত? আচ্ছা, এবারে এক্সটা কিন্তু মাছ লেস দেন 1 হয়, সেই জন্য এটা এন এক্স সিএ টু দি পাওয়ার এন বাই সিএ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমি লিখলাম
n টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু সি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সেখান থেকে এক্সটাকে বের করে নাও। এক্সটাকে বের করলে কি দাঁড়াচ্ছে এটা, কে ডিসোসিয়েশন বাই n টু দি পাওয়ার n সি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1 বাই n। এক্সটাকে বের করে ফেলো। তাহলে কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন আলফা ফেজ তাহলে কি হবে, এখানে ফ্রি মনোমার ইন আলফা ফেজ সেটা সি আলফা যদি বলো সেটা হচ্ছে এন এক্স ইন্টু সি এ। তো তাহলে এন এক্স এর জায়গায় এটা তুমি বসিয়ে দাও ইন্টু সি এ, তাহলে সেটাকে করলে কি দাঁড়াচ্ছে, এটা দেখো এই সি এ তার পাওয়ারটা এখানে তোমার সি এটা, এটা হচ্ছে বাইরে একটা সি এ ছিল আর নিচে কি আছে না সি এ এন মাইনাস ওয়ান তার পাওয়ার 1 বাই এন। তা তুমি খেয়াল করে দেখো এই যে সি এ টু দি পাওয়ার এন আর 1 বাই এন করলে সি এ কেটে চলে গেল, নিচে পড়ে রইল সি এ টু দি পাওয়ার মাইনাস 1 বাই এন, সেটা উপরে চলে গেল সি এ টু দি পাওয়ার 1 বাই এন, আর বাকি সবটা একটা কনস্ট্যান্ট, সেটাকে আমি লিখে দিচ্ছি কে ডিসোসিয়েশন। ও আরেকটা জিনিস সরি, এখানে এন টু দি পাওয়ার এন আর 1 বাই এন কেটে গিয়ে এন হলো, এন এন কেটে গেল, তাহলে কে ডিসোসিয়েশন তার পাওয়ার 1 বাই এন ইন্টু সি এ টু দি পাওয়ার 1 বাই এন হলো। তাহলে দেখো আমি কি বের করে ফেললাম না আলফা ফেজে সে মূলত এন মান ফর্মে থাকে, কিন্তু নাস ডিস্ট্রিবিউশন লতে যদি বিটা ফেজে সে মনোমার ফর্মে থাকে, তাহলে নাস ডিস্ট্রিবিউশন লটাকে লিখতে গেলে বিটা ফেজের যে ফর্মে আছে আলফা ফেজে সেই ফর্মে কতটা কনসেন্ট্রেশন সেটা বের করতে হবে। সেটা আমরা বের করি যে কনসেন্ট্রেশন ফ্রি মনোমার ইন আলফা ফেজ, সেটাকে বের করেছি, সেটা হচ্ছে এন এক্স ইন্টু সি এ। তার জন্য এক্সটাকে একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে বের করে নিয়েছি আর কি, করে তুমি সি এ আলফাটা তুমি পেয়ে গেলে। তাহলে কেডিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন বিটা ফেজ বাই কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন আলফা ফেজ, সিএ বিটা বাই সিএ আলফা, মানে সিএ বিটা বাই কে ডিসোসিয়েশন টু 1 বাই এন ইন সিএ টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে এখান থেকে দেখো তুমি যদি সিএ বিটা বাই সিএ বিটা বাই সিএ টু দি পাওয়ার 1 বাই এনটাকে করো, তাহলে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1 বাই এন টু কেডি হলো, এইটাকে তুমি একটা কেডি প্রাইম বলছো। তাহলে দেখো বিটা ফেজে এর কনসেন্ট্রেশন বাই আলফা ফেজ এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 বাই এন, হ্যাঁ সেইটা হচ্ছে কেডি প্রাইম হলো, যেখানে কেডি প্রাইম মানে কেডিটা হচ্ছে তোমার ট্রু পার্টিশন কোফিসিয়েন্ট। তাহলে এখানে কেডি প্রাইমটা হচ্ছে যেটা কে ডিসোসিয়েশন টু 1 বাই এন ইন্টু কেডি, সেটা করে হচ্ছে সিউডো পার্টিশন কোফিসিয়েন্ট। আচ্ছা এবার আমি স্পেসিফিক এক্সাম্পলটা যদি কনসিডার করি, যে বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন ইন বেনজিন এবং ওয়াটার তুমি কনসিডার করছো, তাহলে দেখো অ্যাকোয়াস মিডিয়ামে বিটা ফেজে যদি অ্যাকোয়াস মিডিয়াম ধরি, তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে সে মনোমারিক ফর্মে থাকছে, সেটা কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন অ্যাকোয়াস মিডিয়াম, আর নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন বেনজিন, তার মানে পাওয়ারটা হতে হবে 1 বাই এন, কিন্তু এখানে কিন্তু ডাইমার ফর্মে থাকে, এনটা হচ্ছে 2, এখানে স্কোয়ার রুট হয়ে গেল। তার মানে কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন অ্যাকোয়াস মিডিয়াম বাই রুট ওভার অফ কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন বেনজিন মিডিয়াম, এই যে রেশিওটা সেটা হচ্ছে তোমার কেডি প্রাইম হচ্ছে, এটা তোমার কেডি প্রাইম হচ্ছে, এটা কেডি প্রাইম। ঠিক আছে, তা দেখো তাহলে যেটা হচ্ছে জেনারেল রিলেশনটা আমি এখানে বের করে রেখেছি, আর স্পেসিফিক্যালি যখন বেনজোইক অ্যাসিড ডিস্ট্রিবিউশন বেনজিন ওয়াটার করব, সেখানে আমি জাস্ট ওয়াটারটাকে উপরে লিখেছি, তাহলে কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন অ্যাকোয়াস মিডিয়াম বাই কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন অর্গানিক মিডিয়াম বা বেনজিন মিডিয়াম, তার স্কোয়ার রুটটা সেটা হচ্ছে কেডি প্রাইম হচ্ছে, যেটা তোমার সিউডো পার্টিশন কোফিসিয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে কেমন করে হলো জিনিসটা, যে একটা ফর্মে যদি সে এন মান ফর্মে থাকে আর একটা ফর্মে যদি জাস্ট আনডিসোসিয়েটেড ফর্মে থাকে, মানে নর্মাল ফর্মে থাকে, তাহলে তোমার নাস ডিস্ট্রিবিউশন লতে তোমার জাস্ট দুটো কনসেন্ট্রেশন রেশিও অ্যাজ ইট ইজ হচ্ছে কনস্ট্যান্ট থাকছে না, তার বদলে কি হচ্ছে না এই এর কনসেন্ট্রেশন বিটা ফেজে বাই এ টোটাল কনসেন্ট্রেশন ইন আলফা ফেজে পাওয়ার 1 বাই এন, যেখানে এন মার তৈরি করছে বলে সেইটা হচ্ছে তোমার একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেডি প্রাইম। ঠিক আছে, এটা অঙ্কটা বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যে ইকুয়েশনটা ছিল, সেটাকে তুমি লগ নাও, লগ নিলে কি হচ্ছে ln CA বিটা মাইনাস 1 বাই n ln CA ইকুয়াল টু ln কেডি প্রাইম। তুমি এবারে কি করছো, প্লট করো, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর বললো ln CA ইন বিটা ফেজ, আর এক্স অ্যাক্সিস বরাবর ln CA তুমি প্লট করো, তার একটা স্ট্রেট লাইন পাবে, তার ইন্টারসেপ্ট ln কেডি প্রাইম, আর যার স্লোপটা হচ্ছে 1 বাই n। তাহলে এই স্লোপ থেকে তুমি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটাকে বের করে ফেলতে পারছো। হ্যাঁ, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটা অর্থাৎ কতগুলো মনোমার জুড়ে অ্যাকচুয়ালি এন মার্কটা তৈরি হয় আর কি, হ্যাঁ সেই ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটা তুমি স্লোপ থেকে বের করে ফেলতে পারছো, আর সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ইন্টারসেপ্ট থেকে বের করে ফেলতে পারছো। আচ্ছা এখানে একটা পার্টিকুলার পয়েন্ট তোমার পড়ে,
বাট হেনরিজ ল ইজ এ স্পেশাল কেস অফ মাস ডিস্ট্রিবিউশন ল, সেটা একটুখানি বলে নি। দেখো হেনরিজ ল কি বলে, যে তোমার বেসিক্যালি মানে তুমি যদি মানে এটা যেভাবে করছি আর কি, মানে হেনরিজ লটা কতখানি মাস পার ইউনিট ভলিউমে ডিজলভ করছে সেটা তো তার উপরে অ্যাপ্লাইড প্রেশারের সঙ্গে প্রপোর্শনাল ছিল। এম বাই পিটাকে আমি জাস্ট কে লিখলাম। হ্যাঁ, তাহলে এমটা হচ্ছে মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড। সেই জন্য এমটা তুমি লিখতে পারো যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন লিকুইড ফেজ তার সঙ্গে প্রপোর্শনাল। এমটাকে কে ওয়ান ইন্টু সি আই ইন লিকুইড ফেজ করা হচ্ছে এটা। আচ্ছা, এবারে তুমি জানো যে প্রেশারটা হচ্ছে মানে পার্শিয়াল প্রেশার বেসিক্যালি আর কি, সেটা হচ্ছে সিআরটি হয়। মানে যদি ধরে নিই যে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে, আইডিয়ালি বিহেভ করলে পার্শিয়াল প্রেশার কি কনসেন্ট্রেশন ইন্টু আরটি এইভাবে লিখতে হয়। হ্যাঁ, তাহলে দেখো যেখানে concentration of the particular gas in the gas phase সেটাকে যদি সিআই গ্যাস বলো, তাহলে প্রেশারটা হচ্ছে সিআই মানে কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলার গ্যাস ইন গ্যাস ফেজ ইন্টু আরটি, সেখান থেকে তুমি তার প্রেশারটাকে পাচ্ছ। আর সিআই লিকুইডটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলার গ্যাস ইন লিকুইড ফেজ, মানে হেনরিজ লতে তো একটা গ্যাস লিকুইডে ডিজলভ করে গেছে, তাহলে একটা গ্যাস যখন লিকুইডে ডিজলভ করে গেছে সেই ডিজলভ অবস্থা তার যে কনসেন্ট্রেশনটা অর্থাৎ লিকুইড ফেজে তার কনসেন্ট্রেশন সিআই লিকুইড আমি বলছি। আর প্রেশারটা সেটা হচ্ছে তোমার মানে যেটা মানে ভেপার ফেজে বা গ্যাস ফেজে প্রেশার বা পার্শিয়াল প্রেশার। হ্যাঁ, এটাকে অনেক সময় পার্শিয়াল প্রেশার বলা উচিত অ্যাকচুয়ালি। যাকে মানে এখানে তো এখানে যে পিটাকে বলছে এই পিটা বেসিক্যালি পার্শিয়াল প্রেশারই আর কি। হ্যাঁ, এই যে পিটা যদি গ্যাস পিওর সাবস্টেন্স থাকে তাহলে পি, না হলে তোমাকে পার্শিয়াল প্রেশারই লিখতে হবে, সেটাকে সিআই গ্যাস আরটি লিখলে। তার মানে দেখো এবারে এই হেনরিজ লতে এম বাই পি ছিল, তাহলে এমটা ইজ প্রপোর্শনাল টু সিআই ইন লিকুইড ফেজ, অর্থাৎ গ্যাসটা যে লিকুইড ফেজে ডিজলভ করেছে সেই গ্যাসের কনসেন্ট্রেশন ইন লিকুইড ফেজ সেইটা হচ্ছে এম, সেইটা মানে এম সেটাকে লিখছি তুমি কে ওয়ান সিআই টু সিআই তার পাওয়ার মানে সিআই এই পাওয়ার না, এটা হচ্ছে মানে জাস্ট ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত, এটা লিকুইড ফেজ বোঝানোর জন্য। তার মানে এম বাই পি যখন করছো এটা কে ওয়ান ইন্টু সিআই ইন লিকুইড ফেজ, আর পিটা হচ্ছে সিআই ইন গ্যাস ফেজ ইন্টু আরটি। তাহলে এবারে এখানে খেয়াল করে দেখো এইখানে এই এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট কে ছিল, এবারে সিআই ইন লিকুইড ফেজ বাই সিআই ইন গ্যাস ফেজ এই রেশিওটা তাহলে কি হলো, আরটিটা এখানে গুণ করে দাও আরটি কে বাই কে ওয়ান। তাহলে এই যে পুরো জিনিসটা দেখো একটা কনস্ট্যান্ট হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার, সেটাকে আমি কেডি নাম দিচ্ছি। তার মানে কি হলো দেখো, যে যদি লিকুইড ফেজটাকে বিটা ফেজ ভাবো, গ্যাস ফেজটাকে আলফা ফেজ ভাবো, তাহলে গ্যাসের কনসেন্ট্রেশন ইন দ্য বিটা ফেজ বাই গ্যাসের কনসেন্ট্রেশন ইন দ্য আলফা ফেজ এই রেশিওটা হচ্ছে কেডি হচ্ছে, দিস ইজ দ্য মাস ডিস্ট্রিবিউশন ল। তার মানে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হেনরিজ লটাকে তুমি একটা স্পেশাল কেস অফ মাস ডিস্ট্রিবিউশন ল এরকম করে ভাবতে পারো। আমি আবার বলছি যে হেনরিজ লতে কোনো একটা গ্যাস যখন লিকুইডে ডিজলভ করছে সেটা পার ইউনিট ভলিউমে কতখানি গ্যাস অ্যাকচুয়ালি একটা গিভেন অ্যামাউন্টের লিকুইডে ডিজলভ করেছে সেটা যদি এম হয়, এমটা কে ইন্টু পি ছিল, এখানে এম বাই পি হচ্ছে তুমি কে লিখলে, তাহলে এমটা হচ্ছে কতখানি গ্যাস পার ইউনিট ভলিউমে ডিজলভ করেছে সেইটা হচ্ছে গ্যাসের কনসেন্ট্রেশন লিকুইডটা তার সঙ্গে প্রপোর্শনাল, তার সঙ্গে যদি প্রপোর্শনাল হয় সেইখান থেকে এই এমটাকে তুমি কে ওয়ান ইন্টু সিআই ইন লিকুইড ফেজ সেটাকে করলে। আর ভেপার ফেজে যে প্রেশারটা সেটাই হচ্ছে এখানে পি, এখানে যে পিটাকে ব্যবহার করা হয়েছে এটা ভেপার ফেজে যে প্রেশারটা হয় সেটাই, সেটাকে যদি কনসেন্ট্রেশনের সঙ্গে লেখো পি ইকুয়াল টু সিআরটি আইডিয়াল গ্যাসের জন্য এটা লিখলাম। তারপরে এবার এম বাই পি যখন করছো সেখান থেকে যেটা কথা পরিষ্কার দাঁড়িয়ে যাচ্ছে যে যে গ্যাসটা আছে তার কনসেন্ট্রেশন লিকুইড ফেজ বাই যে গ্যাসটা আছে তার কনসেন্ট্রেশন গ্যাস ফেজ এই রেশিওটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন ল। তাহলে এটা পরীক্ষায় এক বছর দিয়েছিল 2 নম্বরে, যে তুমি দেখাও যে হেনরিজ ল ইজ এ স্পেশাল কেস অফ মাস ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, বুঝতে পেরেছি যা করলাম এখন পর্যন্ত? বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এবারে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, মানে এই মাস ডিস্ট্রিবিউশন ল রিলেটেড যে নেক্সট পার্ট আছে সলভেন্ট এক্সট্রাকশন। The solvent extraction is one of the simplest and useful technique for the separation of a particular compound from its solution. একটা পার্টিকুলার কম্পাউন্ড থেকে তার সলিউশনটাকে পার্টিকুলার কম্পাউন্ডের সলিউশন থেকে সেই কম্পাউন্ডকে এক্সট্রাক্ট করার যে একটা প্রিমিটিভ এবং সিম্পল যে টেকনিকটা এটা সলভেন্ট এক্সট্রাকশন। আর তাহলে কি করা হচ্ছে, ধরে নাও এই নিচে একটা সলিউশন আছে,
যে সলিউশনের ভলিউম ধরে নাও V1, এখানে কিছু একটা অ্যামাউন্ট ছিল, মানে কোন একটা সলিউট ধরো ডিজলভ ছিল। এবার আমি কি করলাম, একটা সলভেন্ট অ্যাড করলাম, যে সলভেন্টে ওই যে সলিউটটা আছে না, সেই সলিউটটা ডিজলভ করে। মানে প্রথম কথা হচ্ছে, আগে যে সলিউশনটা ছিল সেখানে একটা সলভেন্ট ছিল, সলিউট ছিল, ওই সলভেন্টের সঙ্গে ইমমিসিবল এরকম কোন একটা সলভেন্ট আমি দিচ্ছি, কিন্তু যে সলিউটটা ছিল সেই সলিউটটাকে যে নতুন সলভেন্ট যেটা তাতেও ডিজলভ করে। মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল আয়োডিন জলে ডিজলভ হয়েছিল, এবারে তাকে আমি অ্যাড করছি CCl4, যে CCl4টা হচ্ছে তোমার জলের সঙ্গে মেশে না, ইমমিসিবল, কিন্তু আয়োডিনটা সেটা যেমন জলেও ডিজলভ করে, ক্লোরোফর্মও ডিজলভ করে, কিন্তু ক্লোরোফর্মে বেশি ডিজলভ করে, সেরকম সিচুয়েশন। তাহলে এবারে ধরো তুমি যদি উপর থেকে ক্লোরোফর্ম বা CCl4 দিয়ে যদি অনেকক্ষণ ধরে ঝাঁকাতে, তাহলে কি হতো, জল থেকে আয়োডিনটা CCl4 বা ক্লোরোফর্ম মিডিয়ামে চলে গেছে, তাহলে জল থেকে আয়োডিনটা কমে গেল, তার মানে কি হচ্ছে, জলটা পিওর হচ্ছে, অর্থাৎ আয়োডিনটা তোমার এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে, এরকম। সেটাই আমি বলছি আর কি, যে ধরো কোন একটা পার্টিকুলার সলভেন্ট একটা সলিউট ছিল, এবারে আমি একটা ওর সাথে ইনমিসিবল কোন একটা সলভেন্ট অ্যাড করছি, কিন্তু সেই ইনমিসিবল সলভেন্টের সলিউটটা কিন্তু ডিজলভ করে, এবং বেশি ডিজলভ করে, তার সলিবিলিটি বেশি করে। তুমি বেশ কিছুক্ষণ ধরে যদি ঝাঁকাও, তার মানে কি হবে, যে আগে যে সলিউশনে যে সলিউটটা ছিল তার কিছুটা পোর্শন হচ্ছে নতুন সলভেন্টে চলে আসবে। এবার সলভেন্টটা কিন্তু ইনমিসিবল, সেই সলভেন্টটা তুমি আলাদা করে নাও, তাহলে সেটা এক্সট্রাক্টেড হয়ে যাবে। তাহলে এর করসপন্ডিং অঙ্কটা যদি আমি ঠিক করে দেখি, তাহলে কি হচ্ছে না, ধরে নাও যে এই কিছুটা সলভেন্ট দিয়ে ঝাঁকানোর পরে আমি ধরে নিচ্ছি প্রথমে যে সলিউশনটা ছিল তার ভলিউম V1 ছিল, আমি V2 ভলিউমের কোনো একটা সলভেন্ট অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকাচ্ছি। তাহলে এবারে ধরে নাও তোমার আগে ছিল W পরিমাণ ছিল, W পরিমাণ মানে ধরো আয়োডিন ইন ওয়াটার মিডিয়ামে ছিল, তার কিছুটা পোর্শন কিন্তু CCl4 চলে যায়, তাহলে চলে গেছে, ধরে নাও তোমার W2 পরিমাণ চলে গেছে, তাহলে বাকি পরিমাণ W1 যেটা, সেটা তোমার নিচে রয়ে যাবে। তাহলে আমি কিন্তু নিচে যতটা রয়ে গেছে সেটা কিন্তু W1 বলি, W2টা কত হবে, W মাইনাস W1 এটা। এবারে অ্যাকর্ডিং টু নাস ডিস্ট্রিবিউশন বা কনসেন্ট্রেশন অফ সলিউট ইন কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলভেন্ট 2 বাই কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলভেন্ট 1, এই যে রেশিওটা সেটা হচ্ছে KD। তাহলে এবারে সলিউশন অফ কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলভেন্ট 2, সেখানে কি হবে, সেটা হচ্ছে এইখানে টোটাল ভলিউমটা হচ্ছে V2, কিন্তু যে পরিমাণটা গেছে সেটা হচ্ছে W মাইনাস W1 অর্থাৎ W2, তাহলে W মানে W1 বাই V2 হলো, আর ডিনোমিনেটর রয়ে গেল কি, মানে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে W1, তাহলে W1 বাই V1 সেটা হচ্ছে KD হলো। আচ্ছা এবারে এটা সিম্পলিফাই করো, গুণ করো, গুণটাকে করছি আমি, এখানে গুণ করলে হচ্ছে তোমার W মাইনাস W1 ইন্টু V1, সেটা হয়ে গেলে KD V2 ইন্টু W1। তাহলে এবারে W1টাকে তুমি যেগুলো আছে সেগুলো আগে দিকে নিয়ে চলে এসো, তাহলে যে W1 V1 এখানে প্লাস K2 V2 ইন্টু W1 করে W1 যদি কমন নিয়ে নাও, তাহলে V1 প্লাস KD ইন্টু V2, সেটা হয়ে যাচ্ছে তোমার W ইন্টু V1, সেখান থেকে W1টা কত হলো, V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W। ঠিক আছে, তাহলে W1 হচ্ছে V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W। তাহলে কতখানি পরিমাণ রিমেইন্ড আর কি, সেইটা এই ফর্মুলা থেকে তুমি বের করতে পারলে। তাহলে এইটা হচ্ছে ধরো সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন করছো, যেখানে V2 ভলিউমের সলভেন্ট তুমি অ্যাড করেছো, তাহলে তোমার ওই আগের সলিউশনে স্টিল কতটা রয়ে গেছে সেইটা W1 হচ্ছে V1 বাই V1 প্লাস KD V2 ইন্টু W। আচ্ছা আচ্ছা, এবারে ধরো এই V2 করে তুমি অনেকবার দিচ্ছ, তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, দেখো তুমি এই ফর্মুলাটা খেয়াল করে দেখো, আগে ছিল W, এখন পড়ে আছে W1। ঠিক আছে, এখানে KD হচ্ছে পার্টিশন কোএফিসিয়েন্ট, V1টা হচ্ছে আগে টোটাল সলিউশনের ভলিউমটা কত ছিল, আর এখন হচ্ছে আমি কতটা নতুন করে অ্যাড করছি। তাহলে এবারে দেখো, এবারে তুমি কি করলে, তুমি আবার ওই V2 অ্যামাউন্টের সলভেন্ট তুমি অ্যাড করলে, তাহলে এখন যে নতুন যে পরিমাণটা ওই আগের সলিউশন থেকে যাবে সেটা যদি W2 বলো, তাহলে এখানে W জায়গায় W1 হয়ে যাবে, W1 এর জায়গায় W2 হয়ে যাবে, W2 হয়ে গেল কত, V1 বাই V1 প্লাস KD V2 ইন্টু W1। এবার এই W1টা আগের ইকুয়েশন থেকে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 তার স্কোয়ার ইন্টু W। থার্ড স্টেপে যদি করো, তাহলে এই W2টা W3 হয়ে গেল, W1টা W2 হয়ে গেল, সেটা হয়ে যাচ্ছে V1 বাই V1 প্লাস KD V2 তার কিউব ইন্টু W অ্যান্ড সো অন, এইরকম ভাবে এগোচ্ছে করে। এইরকম ভাবে যদি এনটা স্টেপ করো, তাহলে স্টিল সলিউশনে যতটা সলিউট থেকে যাবে WN, সেটা হচ্ছে V1 বাই V1 প্লাস KD V2 টু দি পাওয়ার N ইন্টু V।
তাহলে দেখো, তাহলে আমি এটা এন স্টেপ এক্সট্রাকশন করলাম, এন স্টেপ এক্সট্রাকশন করে স্টিল কতখানি পড়ে আছে তার পরিমাণটা আমি এখান থেকে বের করলাম। আচ্ছা, এবারে যদি এই মাল্টি স্টেপ না করে সিঙ্গেল স্টেপ করতাম, তাহলে আমি আগে হয়তো 10টা স্টেপ করেছি, প্রত্যেকটা স্টেপে 100 ml করে সলভেন্ট আমি অ্যাড করেছি। তাহলে 10টা স্টেপে তোমার 1 লিটার সলভেন্ট অ্যাড করা হয়েছে। এবার এই 1 লিটার সলভেন্টটা যদি তুমি একবারে অ্যাড করতে, তাহলে 1 লিটার সলভেন্ট যদি আমি একসাথে অ্যাড করতাম, তাহলে কি হতো, এই যে এক্সপ্রেশনটা তুমি প্রথম স্টেপে বের করেছিলে, সেইখানে এই ভি2 জায়গায় একদম মানে এনটা স্টেপের জন্য এন ভি2 তুমি একবারে বসিয়ে দিলে। মানে আমি যখন অনেকগুলো স্টেপসে করছি, প্রত্যেকবার 100 ml 100 ml 100 ml করে দিচ্ছি, করে টোটাল সলভেন্ট এক্সট্রাকশন হয়ে যাওয়ার পরে সলিউশনের স্টিল কতটা রিমেইন্ড আর কি সেটা বের করে ফেললাম। এবার আমি বলি সিঙ্গেল স্টেপে করলে আমি কি করব, একই রকমের ফর্মুলা হবে, কিন্তু আমি যেটা করবো এই একটা স্টেপে করছি, যে প্রথম স্টেপেই করছি, যেখানে ভি2টা হচ্ছে এন ইন্টু ভি2 একসাথে, এইটা। তাহলে এবারে দেখো, এই 2 নম্বরটা হচ্ছে একটা স্টেপে এক্সট্রাকশন করলে কতখানি পড়ে থাকে, আর ডব্লিউ এনটা হচ্ছে এন স্টেপে এক্সট্রাকশন করলে কতখানি পড়ে থাকে। তো যত কম পড়ে থাকবে তত ভালো এক্সট্রাকশনটা হয়েছে। এখানে আমি যেটা করলাম, এই যে এইখান থেকে ডব্লিউ বাই ডব্লিউ এন, এখান থেকে ডব্লিউ বাই ডব্লিউ প্রাইম বের করলাম, এখান থেকে ডব্লিউ বাই ডব্লিউ এন বের করলাম, সেটাকে আমি বিয়োগ করলাম। তাহলে এখান থেকে ডব্লিউ বাই ডব্লিউ এন করলে সেটা হয়ে যাচ্ছে ভি1 প্লাস কেডি ভি2 বাই ভি1 হোল টু দি পাওয়ার এন। এখান থেকে ডব্লিউ বাই ডব্লিউ প্রাইম অ্যাড করলে বের করলে সেটা ভি1 প্লাস কেডি এন ইন্টু ভি2 বাই ভি1, এইটা। তাহলে এই ডিফারেন্সটা তোমাকে করতে হবে। আর ডিফারেন্সটা করার জন্য আমি কি করছি দেখো, এইটা হচ্ছে মানে এইখান থেকে এই ভি1 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 1 প্লাস এন ইন্টু কেডি ইন্টু ভি2 বাই ভি মাইনাস এখানে কত হচ্ছে 1 প্লাস কেডি ভি2 বাই ভি1 হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এবারে এই এক্সপানশনটাকে করে ফেলো, করলে কি দাঁড়াচ্ছে না 1 প্লাস এন কেডি ভি2 বাই ভি1 মাইনাস, এটা এক্সপানশন করছে 1 প্লাস এন কেডি ভি2 বাই ভি1 প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কেডি বাই ভি2 ইন্টু ভি1 প্লাস স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু কেডি ভি2 বাই ভি1 তার কিউব প্লাস ডট 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 ডট, এইটা। আচ্ছা, এবারে যদি করো দেখো, তাহলে এখানে এখানে হচ্ছে এখানে ডব্লিউটা কমন নিয়ে নিলে, ডব্লিউ কমন নিয়ে নিলে 1 বাই ডব্লিউ প্রাইম মাইনাস 1 বাই ডব্লিউ এন, এটা হচ্ছে। এবারে দেখো এইখানে তোমার এই যে 1 আর 1 কেটে গেল, এন কেডি ভি2 বাই ভি1 এন কেডি ভি2 বাই ভি1 কেটে গেল। তাহলে বাকি যারা পড়ে থাকছে তারা এখানে পজিটিভ, কিন্তু আগে একটা মাইনাস আছে, তাহলে বাকি টার্মগুলো সবটাই নেগেটিভ। সবটাই যদি নেগেটিভ হয়, তাহলে এই যে পুরো জিনিসটা লেস দেন জিরো, নেগেটিভ মানে লেস দেন জিরো। তাহলে এইটা যদি লেস দেন জিরো হয়, তাহলে 1 বাই ডব্লিউ প্রাইম মাইনাস 1 বাই ডব্লিউ এনটা লেস দেন জিরো, তার মানে 1 বাই ডব্লিউ প্রাইমটা লেস দেন 1 বাই ডব্লিউ এন। তাহলে উল্টে দিলে ডব্লিউ এনটা ইজ লেস দেন ডব্লিউ প্রাইম। অর্থাৎ এন স্টেপ এক্সট্রাকশন করলে অনেক কম পড়ে থাকবে দেন সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। তাহলে এন স্টেপ এক্সট্রাকশন করলে তোমার অনেক কম পড়ে থাকবে দেন সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। আমার পরিষ্কার বোঝা গেল যে মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর এফিসিয়েন্ট দ্যান দ্য সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। ঠিক আছে, তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, তুমি একটুখানি মনে রাখবে যে সলভেন্ট এক্সট্রাকশনের ব্যাপারটা তুমি বুঝে গেছো। এবারে এইখান থেকে এই কোশ্চেনটা খুব পরে, সেটা হচ্ছে কি দেখাও যে তোমার সলভেন্টের পরিমাণ ফিক্স, ধরো 100 ml, এবার 100 ml তুমি একবারে দিলে আর তুমি 10 বার ধরে দিলে, কার ক্ষেত্রে এক্সট্রাকশনটা ভালো হবে। বলা হচ্ছে 10 বার ধরে দিলে তোমার এক্সট্রাকশনটা ভালো হবে, মানে মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর এফিসিয়েন্ট দ্যান দ্য সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। ওই জন্য যে কোনো ধোয়াধুয়ি যখন করতে হয়, সেটা নর্মালি বাসন কোসন ধোয়াই বলো বা কাপ ধোয়াই বলো, অথবা তুমি ল্যাবরেটরিতে কোনো একটা ধরো প্রেসিপিটেট তুমি ফেলেছো, সেই প্রেসিপিটেটটাকে ধোয়াই কথাই বলো, সেখানে যদি সলভেন্টের পরিমাণটা তোমার ফিক্স থাকে না, তখন কিন্তু তোমাকে ওরকম করে ওই করে করে করতে হয়। মানে তোমার অল্প পরিমাণ দিলে পুরোটা ডিকান করে গেল, তারপর আবার অল্প পরিমাণ দিলে তারপর পুরোটা ডিকান করে, এভাবে করলে হচ্ছে বেটার ওয়েতে হয় দেন পুরোটা একবারে দিয়ে দেওয়ার জন্য। দেখবে তোমার যখন করা হয়, যখন বাসন কোসন ধোয়া হয়, মানে পার্টিকুলারলি এই রাস্তার ধারে যে ফাস্টফুডের দোকানগুলোর পাশে, সেখানে জলের তো ক্রাইসিস থাকে, সেখানে দেখবে ওরা কিভাবে করছে, যে প্রথমে একটুখানি নোংরা জলে একবার প্রথমে ধুয়ে নিল, তারপর ভালো জলে একটু ধুলো, তারপরে ফাইনালি গরম জল দিল আর কি। মানে একবারে প্রথমেই যদি গরম জলে যায়, তাহলে অত কিন্তু ভালো কিছু পরিষ্কার হবে না। তো তোমাকে ওই মাল্টি স্টেপে পুরো ব্যাপারটাকে করতে, ওয়াশিং প্রসেস আর কি, মাল্টি স্টেপে করতে হবে দেন দ্য সিঙ্গেল স্টেপ প্রসেস। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে আমি এইখান থেকে একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা একটুখানি বাড়িতে কষবে। এই প্রবলেমটা অনেক সহজ আর কি, এই প্রবলেমটা করে দেবো না, দাঁড়া 1 মিনিট।
এই প্রবলেমটা মানে সহজ প্রবলেম, এটা এখানে বাড়িতে কষবে। বলা হচ্ছে দ্য পার্টিশন কোএফিশিয়েন্ট অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড partition coefficient of an organic compound between CCl4 and water is 10, ঠিক আছে। 100 centimeter cube of an aqueous solution, 100 centimeter cube of an aqueous solution of the compound is taken, of the compound is taken, মানে V1 টা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেট দ্য মিনিমাম ভলিউম অফ CCl4, calculate the minimum volume of CCl4 needed in a single step to extract 90% of the compound from the solution. If same amount of solute is to be extracted, if same amount is to be extracted in 5 consecutive separations, 5 consecutive separations using equal volume of CCl4 at each time, what would be the volume of total CCl4 needed? দেখো এই সলভেন্ট এক্সট্রাকশনের প্রবলেম, তোমার সিঙ্গেল স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন ভার্সেস হচ্ছে মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন, এইটা সিঙ্গেল স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন ভার্সেস মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশনের ব্যাপার। তাহলে প্রথম যে কেসটা সিঙ্গেল স্টেপে করা হয়েছে, যেখানে দেখো পরিষ্কার বলে দেওয়া আছে পার্টিশন কোএফিশিয়েন্ট কেডি তোমার বলে দেওয়া আছে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার 10, V1টা বলে দিয়ে আছে তোমার 100, আর তোমাকে V2টাকে বের করতে হবে, যেখানে তোমার যেটা বলা হচ্ছে যে তোমার ওই 90% এক্সট্রাকশন হতে হবে, 90% এক্সট্রাকশন হতে হবে, মানে হচ্ছে 10% রয়ে যাবে। অর্থাৎ ইনিশিয়ালি যদি ডব্লিউ থাকে তাহলে W1/W2 হচ্ছে তোমার বেসিক্যালি 10%, অর্থাৎ 1/10 হবে। সেখান থেকে তোমাকে জাস্ট ক্যালকুলেশনটাকে করা, ঠিক আছে। তাহলে এইটা আমি আর করে দিচ্ছি না, এটা একদম অ্যাজ ইট ইজ ফর্মুলায় বসিয়ে তুমি করবে। তাহলে প্রথমটা হচ্ছে সিঙ্গেল স্টেপ, আর পরের বার কিন্তু 5টা স্টেপস করা হয় আর কি, সেটা হচ্ছে মাল্টি স্টেপ আর কি। তাহলে দুজনের ক্ষেত্রে তোমাকে V2টাকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, যখন পরের স্টেপটা করবে, যখন মাল্টি স্টেপ তুমি করবে, যে মাল্টি স্টেপের ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে এনটা বলে দিয়েছে 5টা স্টেপ, তোমাকে V2টাকে বের করতে হবে, কেডি বলে দেওয়া আছে, V1 বলে দেওয়া আছে, আর WN/W এটা হচ্ছে তোমার 1/10, মানে WNটা হচ্ছে তোমার কতখানি পোর্শন স্টিল রিমেন,
তো 90% যদি এক্সট্রাক্টেড হয়ে যায় 10% রিমেন থেকে যাবে। তো WN/W2টা হচ্ছে 1/10। তো সেখান থেকে তোমাকে এটাকে বের করতে হবে। তার মানে আমি তোমাকে ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, মানে আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি পুরো অঙ্কটাকে কষে না দিয়ে। হিন্টস দেখো, প্রথম যে হিন্টসটা সেটা হচ্ছে যে তোমার সিঙ্গেল স্টেপে এইটা ধরো W1 হচ্ছে V1/V1 W1/W ধরো এইটা, সেটা হয়ে যাচ্ছে তোমার V1 প্লাস KD ইন্টু V2। এটা V1/KD, V1/V1 প্লাস KD ইন্টু V2, V1/V1 প্লাস KD ইন্টু V2 এইটা। আর এখানে তোমার সব বলে দেওয়া আছে। W1/W সেটা হয়ে যাবে 1/10, V1টা বলে দেওয়া আছে তোমার 100 সেন্টিমিটার কিউব, KD বলে দেওয়া আছে তোমার 10 এইটা। এইখান থেকে V2টা কত বের করবে স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে হচ্ছে তোমার ধরো W'/W এটা দেওয়া আছে V1/V1 প্লাস KD ইন্টু V2, তার পাওয়ার হচ্ছে N, এক্ষেত্রে তোমার বেসিক্যালি এখানেও V2টা কত প্রথমে বের করো, কত বের করো। এখানে সবই তোমার যেটা দেওয়া আছে W'/W, আবার সেই 1/10, KDটা হচ্ছে তোমার 10, V1টা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, আর Nটা হচ্ছে 5। পরের ক্ষেত্রে প্রথমে ভলিউম হচ্ছে এটাই, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে টোটাল ভলিউম যেটা লাগবে। এটা তো একটা স্টেপের জন্য V2 করে, তারপর 5টা স্টেপের জন্য 5 ইন্টু V2, এটা হচ্ছে টোটাল ভলিউমটা লাগবে। জাস্ট ক্যালকুলেট করবো, তাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোই বললাম আজকে। হ্যাঁ, আর একটা পার্ট যেটা ইমমিসিবল লিকুইডটা ছিল, ইমমিসিবল লিকুইড পার্টটাতে তোমাদের দেখলাম যে সিলেবাসটা পাঠিয়েছে, আমি একবার দেখে নিলাম। সিলেবাসের মধ্যে ইমমিসিবল লিকুইড পার্টটা নেই, নাস ডিস্ট্রিবিউশন ল রিলেটেড পার্টটা আছে আর হেনরিজ লটা আছে আর কি। আমি এই দুটো বলে দিলাম। এবারে ইমমিসিবল লিকুইড যেটা, সেই রিলেটেড পার্টটা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়ামে, যেখানে পার্শিয়ালি মিসেবল লিকুইড নিয়ে কথাবার্তা বলবো, তখন আমরা বলবো। মানে কমপ্লিটলি মিসেবল লিকুইডের এক রকমের থার্মোডাইনামিক্স, পার্শিয়ালি মিসেবল লিকুইডের এক রকমের থার্মোডাইনামিক্স, আর ইনমিসেবল লিকুইডের আরেকটা থার্মোডাইনামিক্স। সেটা হচ্ছে পরপর 3টে জিনিস পড়লে তোমার পক্ষে ব্যাপারটা নিয়ে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আজকে যতটুকু অ্যাকচুয়ালি বলার ছিল। দেখো, যদি কোনো অসুবিধা থাকে বলো। আমি এই যে ইনমিসেবল লিকুইড আমি পিপিটি ফর্মে পাঠিয়ে দিচ্ছি, এটা করে দেওয়া আছে এ করে, কিন্তু এটা এখন দরকার নেই আর কি। কারণ এইটার জন্য তোমার এই রাউস ল থেকে পার্শিয়াল প্রেশারগুলো কেমন করে লিখতে হয় টিকতে, এগুলো সব লাগবে। ফেজ ইকুইলিব্রিয়ামের যে বেসিক জায়গাগুলো সেগুলো পরিষ্কার না করলে পার্শিয়ালি মিসেবল লিকুইড একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে আর কি। তো একটা যখন সলিউশন তৈরি হয় তখন পার্শিয়াল প্রেশারটা কমে যায়, কিন্তু যদি ইমমিসেবল লিকুইড হয় তখন বেসিক্যালি পার্শিয়াল প্রেশারটা কমে না, সেখানে টোটাল প্রেশারটা তাদের আলাদা আলাদা করে পিওর অবস্থায় যে পার্শিয়াল প্রেশার তাদের যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। সেই যে জায়গাগুলো, এগুলো বুঝতে গেলে একটুখানি রাউস ল বা ইত্যাদি রিলেটেড জায়গাগুলো হয়ে গেলে ভালো হয়। এটা আমরা এর পরের দিন থেকে আমরা তো ফেজ ইকুইলিব্রিয়াম স্টার্ট করবো। তাহলে ফেজ ইকুইলিব্রিয়াম স্টার্ট করার পরে আমরা ওই দুজনদের একসাথে, ক্যালকাটা পরীক্ষাটা আশা করা যে সামনের সপ্তাহে হয়ে যাবে। ওদের তো পরীক্ষা, ওটা 3-4 দিনের ব্যাপার। তো যদি না হয় আর একদিন হচ্ছে হয়তো ওই যেটা তোমাদের একটুখানি পার্ট আছে দেখছিলাম, যেখানে তোমার ওই কমন আয়ন এফেক্ট এই যে ব্যাপারগুলো, সেগুলো একবার বলে দিয়েছিলাম, আর একবার না হয় ওটা বলে দেবো তোমাদেরকে। বলে দিয়ে ক্যালকাটাটা চলে এলে আবার দুজনদের একসাথে ফেজ ইকুইলিব্রিয়ামটা যখন পড়াবো তখন জিনিসটা বুঝতে পারবে। দেখো, কারো কোনো অসুবিধা থাকলে বলো।